সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। তো লাইফ সেল থেরাপিটা কি? Cell life therapy has to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলছে মানে মূল ফোকাস হলো আপনার প্রোডাক্টটা কোথায় কাজ করবে। এখানে বলছে সেলকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে আপনার ইমিউনিটি বাড়বে। ইমিউনিটির বাংলা অর্থ কি একটু কথা বলবেন? ইমিউনিটির বাংলা রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি শব্দটি মূলত এসেছে ইমিউনোলজি থেকে, রোগ প্রতিরোধ বিজ্ঞান। যারা মেডিকেল স্টুডেন্ট তারা সকলেই যখন MBBS করতে গিয়েছিল তারা সকলেই এই বইটি পড়েছে। তাহলে পৃথিবীর সব ডাক্তার কি জানে ইমিউনিটি কি? জানে কি না? শুধু জানে না, তাকে পরীক্ষা দিয়ে পাশও করতে হয়েছে। তো আসুন আমরা একটু জানি। ইমিউনিটিটা হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম, গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলছি? রোগ জীবাণু বলেছি। কেননা সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, মানুষ জীবাণুর মহাসমুদ্রে বাস করে। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। আপনার পাকস্থলীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে আমাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা। তো এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা কি সবাই অসুস্থ? সৃষ্টিকর্তার রহস্য জানতেন, মানুষ জীবাণুর মহাসমুদ্রে বাস করে। তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির ব্যাখ্যায় বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আপনার ইমিউনিটি শক্তিশালী থাকে। জোরে একটা হাত তালে যে দুর্ভাগ্য হচ্ছে পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই সত্যটি গোপন করেন। কেন গোপন করেন? কারণ তিনি ইমিউনিটি নিয়ে পড়তে গিয়ে যে সত্যগুলো জেনেছেন সেটি কি? যে কোনো রোগের পেছনের কারণ দুর্বল ইমিউনিটি। যে কোনো রোগের পেছনের কারণ জীবাণুর আক্রমণ। এবং তিনি আরো একটি বিষয় জেনে গেছেন, সেটি কি? ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব প্রকৃতির উপর রাখা হয়েছে। জোরে একটা হাত তালি যায়। কথাগুলি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন এই প্রোডাক্ট আপনাকে কিভাবে রোগ ভালো করে ফেলবে। তাহলে ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার হাতে? নেচার। পৃথিবীর সব ডাক্তাররা কিন্তু এই বিষয়গুলো জানেন। তাহলে ওনারা এই বিষয়গুলো কেন মানুষের সামনে প্রকাশ করেন না? একটি কারণ, টোটাল মডার্ন মেডিকেশনটা হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। তাদের কাস্টমার কারা? সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? একটু কথা বলবেন। আপনি সুস্থ থাকলে কিন্তু তার বিজনেস হবে না। তাহলে এই কারণে তারা এই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন না। তাহলে আমরা বুঝতে পেরেছি ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে আমার বডিতে কোনো রোগ হবে না। তাহলে কার ইমিউনিটি ঠিক রাখতে হবে? সেল। Cell study like our body comprises of 100 trillion of cells as like as bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি, আপনার দেহ কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। প্রতিটি সেল টাইনি লাইফ। তাহলে আমরা কি বলতে পারি আমাদের এই দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? বলা যাবে? তাহলে আপনার হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। তাহলে আপনার আমার বডিতে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কোথায় হয়েছে? চিকিৎসাটা কোথায় হবে? পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন MBBS করতে গিয়েছিল, প্রথম যে শব্দটির সাথে তার পরিচয় ঘটেছিল সেটি কি? সেল।
এই সেল নিয়ে পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সত্যটি তিনি প্রথম দিন জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব কোনো ডাক্তারের হাতে রাখা হয়নি, কোষের চিকিৎসার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির উপর রাখা হয়েছে। জোরে একটা হাত তালি যায়, পৃথিবীর সব ডাক্তারের এগুলো জানে। আচ্ছা বলুন তো দেখি, আমরা কি আসলে সঠিক চিকিৎসাটা কি পাচ্ছি? কথা বলুন, পাচ্ছি কি? উনি কিসের ডাক্তার? উনি হার্টের অনেক বড় ডাক্তার, কিডনির অনেক বড় ডাক্তার, লিভারের অনেক বড় ডাক্তার। আমার সমস্যা কি লিভারে না লিভারে কোষে? আমার সমস্যা কিডনি না কিডনি কোষে? আমার সমস্যা চোখে নয়, চোখের কোষে। তাহলে ট্রিটমেন্টটা কি সঠিকভাবে পাচ্ছি আমরা? আমরা যে ট্রিটমেন্টটা সঠিকভাবে পাচ্ছি না, এটার প্রমাণও কিন্তু আপনার হাতে আছে। কি? এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, এত আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ শোক বাড়ছে না কমছে? পরিসংখ্যান বলে মানুষ ভয়াবহ অসুস্থ। এখনো প্রতি বছর 1,70,00,000 মানুষ হার্ট ডিজিজে মারা যায়। 90 কোটি মানুষ আপনার কিডনি ডিজিজে আক্রান্ত। 90 লক্ষ মানুষ প্রতি বছর ক্যান্সারে মারা যায়। আমি কিছু পরিসংখ্যান দিলাম মাত্র। অথচ আমরা দাবি করছি আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক অনেক আধুনিক। তাহলে চিকিৎসা পদ্ধতি এত আধুনিক, মানুষ কেন অসুস্থ? উত্তর কিন্তু আমাদের হাতে। উত্তর কি ভাই? সমস্যাটা কোথায়? কোষের চিকিৎসার দায়িত্ব কি ডাক্তারদের হাতে আছে? যার কারণে মানুষ কিন্তু অসুস্থ। মেসেজটা কি ক্লিয়ার? কোষের চিকিৎসা কে দিবে? নেচার না ডাক্তার? জোরে একটা হাততালি চাই। নো কম্প্রোমাইজ। আপনাকে যদি আমার রোগ মুক্ত জীবন পেতে হয়, আপনাকে কোষের ট্রিটমেন্ট নিতে হবে। আর কোষের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ ডাক্তার হাতে রাখেনি। জোরে একটা হাততালি চাই। কেউ এই দায়িত্ব নেই। আজকে বুঝতে হবে আমাদের অসুস্থতার কারণ কি। এই ছোট্ট কারণ অসুস্থতার। তাহলে আমরা পেয়ে গেছি সেল। তাহলে আমরা একটু কিছু কথা না বললে নয়। আমরা বলেছি আমাদের সকল সমস্যার জায়গা কোথায়? যেহেতু বডি সেল দিয়ে তৈরি, তাহলে কোনো সমস্যা হলে সমস্যাটা কোথায় হয়েছে? সেল। আমরা একটু ছোট্ট করে একটু জানবো আমরা রুগী হলাম কিভাবে। আমরা কিন্তু হঠাৎ করে রুগী হই নাই, আমরা ধীরে ধীরে রুগী হয়েছি। আমাদের প্রথম অসুস্থতা কেমন ছিল? শরীরটা কেমন যেন একটু মেজমেজ করে, কেমন যেন একটু ভার ভার করে। কি ভাই, কথা ঠিক আছে কিনা? সকলে মিলে বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটা আরো বেড়ে যাবে। আমরা এমন এক সমাজে বাস করি, আপনি যদি ডাক্তার না দেখান আপনাকে সবাই গাল বন্ধ করবে। দেখো মানুষটা কেমন অসুখ নিয়ে ঘুরে, ডাক্তার দেখায় না। মানে পরিস্থিতি এমন, ডাক্তার না দেখালে আপনার কোনো শান্তি নেই। বাচ্চা যদি একটা ছোট্ট করে কাশি মারে, সবাই আগে ডাক্তার দেখাও। কাশি মারলো কেন? হাসি মারলো কেন? এরকম পরিবেশ তৈরি হয়েছে। ভাই কথা ঠিক আছে কি? পরিবেশটা এভাবে তৈরি করা হয়েছে। তাহলে আসুন, ভালো কথা, আপনি ডাক্তার দেখালেন, এরপর কি হলো? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব কিছু টেস্ট দিলেন, রাইট? কথা বলেন। তিনি টেস্ট দিয়ে বললেন একটু সুগার বেড়েছে, একটু প্রেশার বেড়েছে। সব কি ছিল ভাই? ভাই এই কথাগুলি ঘরের কথা, কিন্তু এই কথাগুলি ঘরের কথা। একটু, সব একটু। ডাক্তার সাহেব আপনাকে সতর্ক করলেন, বললেন আর বাড়তে দেয়া। আমরা তো একমত, সুগার বাড়া কি ভালো? প্রেশার বাড়া কি ভালো? অবশ্যই ভালো না। কিন্তু তিনি কি করলেন? তিনি আপনাকে কিছু ড্রাগ না মেডিসিন, ডাক্তারটা কি দেয়? ড্রাগ না মেডিসিন? তিনি কিছু ড্রাগ লিখে দিয়ে বললেন আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগীর খাতায় নাম লিখে দিয়েছে। জোরে একটা হাততালি চাই। রোগীর খাতায় নাম লিখে। তিনি কি আপনাকে ড্রাগ খেতে দিয়েছেন না মেডিসিন খেতে দিয়েছেন? তিনি কি জানেন না এই ড্রাগ দিয়ে প্রবলেম সলভ হবে না? তিনি জানেন। কেন জানেন? ড্রাগ নিয়ে যে বইটা পৃথিবীর সব ডাক্তাররা পড়েছে, বইটির নাম ফার্মাকোলজি।
সেখানে স্পষ্ট লেখা আছে কোনো ড্রাগস 15 দিনের বেশি খাওয়া যাবে না, স্পষ্ট লেখা আছে। সেখানে আমার ডাক্তার লিখে দিলেন কি চলবে। তাহলে মেডিসিনের নামে ড্রাগস, যা খাওয়া উচিত 15 দিন সেটা চলছে। ঠিক এই রোগী ডাক্তারের দেওয়া ড্রাগ খাওয়ার পর বলছে আমার সকল প্রবলেম। রোগী কিন্তু ওটা বলছে, দেখছেন কত বড় ডাক্তার। রোগীরা কিন্তু এভাবে কথা বলে। 400-500 রোগী দেখে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। রোগীরা কিন্তু এই গল্পগুলো করে, কিন্তু ভাই কথা ঠিক আছে কিনা? প্রাউড, এত বড় ডাক্তার দেখিয়েছি এবং ওনার ওষুধ খাওয়ার পরে আমার প্রবলেম। এই মেসেজ সে আরো 1000 লোককে দিয়েছে। ওই ডাক্তার ভাবো ওনার কাছে যাওয়ার পর আমি কি হয়ে গেছি। আচ্ছা, দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়ে না কমে? শুরু করছে 2টা দিয়ে, এখন 14টা খায়। ভাই কথাগুলো ঠিক আছে কিনা? কয়টা দিয়ে শুরু করছে? আগে 1 বেলা খেতে, এখন 3 বেলা খায়। রোগী কিন্তু বলে আমি খুব ভালো আছি। গত পরশু দিন অনেক বড় একজন প্রফেসর দেখিয়েছিলাম, উনি নতুন করে 4টা ওষুধ লিখেছে, খাওয়ার পর আরো ভালো আছি। এটা বলে কিন্তু দেখবেন, পরশুদিন ডাক্তার দেখেছিলাম, উনি 4টা মেডিসিন লিখেছে, খাওয়ার পর আরো ভালো আছে। বলুন তো দেখি, দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়ে না কমে? একটা পর্যায়ে গিয়ে ড্রাগ আর কাজ করে না। কথাগুলি ঠিক আছে কিনা বলেন? এগুলি পরিসংখ্যানে রয়েছে। 88% মানুষের দেহে প্রেশারের ওষুধ কাজ করে না, ওই ড্রাগ কাজ করে না। এগুলি গবেষণার প্রতিবেদন। ডাক্তার সাহেব এবার আপনাকে আবার বললেন আসুন দেখি তো ঘটনাটা কি। এবার তিনি টেস্ট করে বললেন আপনার তো স্ট্রং ডায়াবেটিস। এবার টেস্ট করে কি বললেন? স্ট্রং। আরে আপনার তো কিডনি ফেল করে গেছে, আরে আপনার তো লিভার ড্যামেজ হয়ে গেছে। কত বছর পরে বললেন ভাই? 14-15 বছর যা খাওয়ায়া এবার বলছেন আরে ভাই আপনার তো কিডনি ড্যামেজ। কি কথাগুলি ঠিক আছে কিনা ভাই? 14-15 বছর পরে কিন্তু এগুলি বলে যে আপনার তো এই ড্যামেজ সেই ড্যামেজ হয়ে গেছে। তাহলে কেন এমন হলো? উত্তর কিন্তু আমরা পেয়েছি। সমস্যা কোথায় ছিল? উনি কি সেলের ট্রিটমেন্ট দিয়েছেন? জোরে একটা হাত তালি চাই। তাহলে এতদিন আপনি কিভাবে ভালো ছিলেন সেটা একটু জেনে নেই। সেটা কি? সেল কিভাবে এতদিন আপনার কাছে এসে বুঝতে পারেনি? সেলের একটা কারেক্টার হচ্ছে, বডি কি দিয়ে তৈরি? সেলের একটা কারেক্টার হচ্ছে কিভাবে জায়গাগুলো কাজ করে, ভালো করে শুনে নেন। সেল যখন অসুস্থ হয় সে একটা মেসেজ প্রেরণ করে কোথায়? ব্রেনে। কোষের মেইন অভিযোগের নাম হচ্ছে পেইন। রোগীদের যদি ব্যথা না হতো রোগীরা কখনোই জানতো না সে অসুস্থ। কি ভাই কথা ঠিক আছে কিনা? হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, পেট ব্যথা, সব ব্যথা। এই ব্যথাকে বলা হয় অসুস্থ কোষের কান্না। আর সে এই মেসেজটা কোথায় পাঠায়? আপনার ব্রেইনের সাথে সমস্ত বডির কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে প্রতিটি লাইট, ফ্যান যেভাবে ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, ঠিক ব্রেনের সাথে সমস্ত কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার বডির নার্ভ ফাইবারগুলোকে যদি লম্বা করা হয় এর দৈর্ঘ্য হবে প্রায় 90,000 কিলোমিটার। এই জন্য তো একটা পিঁপড়া কামড় দিলে সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। একটা সই ফুটলে মেসেজটাকে বোঝা গেছে কি বলছি? ঠিক একইভাবে আপনার কোন যখন সিক হয় একইভাবে সে মেসেজটা কোথায় পাঠায়? আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তারের কাছে কার কথা বলেছেন? ব্রেন যা যা বলে তাই কিন্তু বলেছেন, রাইট? ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, প্রত্যেকে বলেছেন। ব্রেন যা যা বলেছে তাই তা বলেছে। দেখুন আমাদের রোগীরা কি করে জানেন? যখন ডাক্তারের কাছে যায় সে কি করে? ফর্দ লিখে নিয়ে যায়। ভাই ঠিক আছে কিনা? কেন লিখে নিয়ে যায়? যে ডাক্তারের কাছে কোনটা বলতে কোনটা ভুলে যায়। আমার এত অভিযোগ, এই জন্য লিখে নিয়ে যায়।
আজকে ভালো করে শুনে রাখুন, আমি ডক্টর কর্মকার অথরিটি নিয়ে কথা বলি। আপনার ডাক্তার রোগীর কোনো কথা শুনে না। জোরে একটা হাত চালিয়ে শুনে না। বলে বলেন বলেন, আমি শুনছি, বলেন বলেন। কারণ একটু যদি আপনি না করেন, কারণ আপনার আছে অভিযোগ আছে, কথাই শুনে না ডাক্তার। আছে না অভিযোগ? আসলে ডাক্তারও দোষ নাই, শুনে কি হবে? তিনি তো মেডিকেল সায়েন্স পড়েছেন, সমস্যা কার? বলছে কে? আপনি কত কথাই তো বলবেন, এগুলো শোনার সময় আছে, নিজের একটা হাতে শোনার সময় নেই। সেটার কারণ আছে, উনি কত কথা শুনবেন। কথাগুলো বুঝা গেছে কি বলছি? আপনি তো ভাবছেন হ্যাঁ ডাক্তার আমার কথা শুনলো না, না উনি শুনে কি হবে? কিন্তু আবার একটু তো অভিনয় করতে হয়। আসলে শুনে কোনো লাভ, কারণ তিনি তো জানেন সমস্যা কার? কোষের। বলছে কে? তো অসুস্থ কোষ কত কমপ্লেন করবে, এগুলি শোনার সময়। কিন্তু আপনি তো তার কাছে বড় আশা নিয়ে গিয়েছেন, আপনার জন্য তো কিছু একটা করতে হবে, তাই তারা আপনার জন্য একটা চিকিৎসা পদ্ধতি ডেভেলপ করেছে। এই চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ড্রাগ মেডিকেশন। আজকে ভালো করে শুনে রাখুন, আপনার ডাক্তার আপনার জন্য যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সেটির নাম হচ্ছে ড্রাগ মেডিকেশন। কি কথাগুলো বুঝা যাচ্ছে কি বলছি? কি মেডিকেশন? এটা স্পষ্ট শুনতে হবে এগুলো। ড্রাগ মেডিকেশন, ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেগুলো ল্যাবে বসে গবেষণা করা হয়। কিভাবে? এই যে আমাদের রোগীরা দিনের পর দিন যে অভিযোগগুলো করে, সে অভিযোগগুলো ল্যাবে পৌঁছে দেওয়া হয়। পৃথিবীর বড় বড় দেশে বড় বড় জায়গায় ল্যাব বসে আছে, সেখানে সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, সেলুলারিস্টরা বসে আছে। তারা তো জানে আপনার সেলের বায়োলজি কিভাবে কাজ করে, তারা তো জানে আপনার সেল কিভাবে মেসেজটা পাঠায়। এই জন্য অভিযোগগুলো কোথায় পৌঁছে দেওয়া হয়? ল্যাবে। ল্যাবে বসে বসে তারা গবেষণা করে বের করে এই মেসেজগুলো কিভাবে বন্ধ করতে হবে, এটাই গবেষণা। আর এর বিপরীতে তারা কি করে? কতগুলি ড্রাগ তারা আবিষ্কার করে, যেগুলি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে। আজকে থেকে ভালো করে জেনে রাখুন, আপনার ড্রাগের মুড অফ অ্যাকশন হচ্ছে ব্রেইনের সাথে হোল বডির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। জোরে একটা হাততালি চাই। এটাই গবেষণা। সে যেন আর কোনো সিগন্যাল নিতে না পারে। বেশ, ড্রাগ খাওয়ার পরে রোগী বলছে, ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম হাঁটুর ব্যথার জন্য, আমি কিন্তু পায়ের আঙ্গুলের ব্যথার কথা ওনাকে বলি নাই, সেটাও ভালো হয়ে গেছে। রোগীরা বলে কিন্তু ওনাকে তো এটা বলি নাই, ওটা তো ভালো হয়ে গেছে। আসলে কি ভালো হয়েছে না সিগন্যাল? এভাবে দিনের পর দিন ড্রাগ চলতে থাকে। একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। কেন কাজ করে না? এত সংখ্যক সেল ড্যামেজ হয়েছে, তাদের সিগন্যাল বন্ধ করার ক্ষমতা ওই ড্রাগের নেই। তখন ডাক্তার সাহেব বলেন বাড়ি নিয়ে যান, যা খুশি খাইতে চায়। জোরে একটা হাততালি যে খাওয়াই যায়। আমার মনে হয় আমি যে কথাটা বলেছি প্রতিটি মানুষের ঘরে অভিজ্ঞতা আছে। সামান্য সমস্যা নিয়ে আপনি ডাক্তার কাছে গিয়েছিলেন, সেটাই 10-15 বছর পরে ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তরটা কি পাইছি? উত্তর ছিল এখানে। তার কোষের চিকিৎসার ক্ষমতা তার হাতে নেই। সে শুধু ড্রাগ দিয়ে দিয়ে আপনাকে আরাম দিয়েছে, একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। তাহলে মেসেজটা কি ক্লিয়ার? তাহলে আমরা বারবার বলছি আমাদের সমস্ত কমপ্লেনের জায়গা কোথায়? সেল কি খালি চোখে দেখা যায়? আসুন না, দেহটা যে সেল দিয়ে তৈরি, সেল ছাড়া কিছু নেই। আমরা একটু এই অংশটা একটু দেখি। আমরা একটু দেখি আমাদের দেহটা কিভাবে তৈরি হলো, তাহলে আপনি বুঝতে পারেন হ্যাঁ আসলে তো ঘটনা ঠিক। আমাদের জন্মটা কিভাবে হলো? বাবার একটা স্পার্ম, মায়ের একটা এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই প্রথম কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম দিয়েছে? পৃথিবীর সব মানুষ এভাবে কিন্তু জন্মগ্রহণ করেছে। তাহলে জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে? এটি হচ্ছে ডিম্বাণু, আর এগুলো হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে একটা ডিম্বাণুর সাথে।
সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম, এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়। ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু ভালো করে দেখে নেন। এগুলো কিন্তু অরিজিনাল ছবি। কদিন বয়সের ছবি? তাহলে এই কোর্সটি তখন আপনি নাকি? আরে কথা বলেন না একটু। এই কোর্সটি আপনি। তাহলে এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? কিছু তো একটা ছিল। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দিয়ে এই কোর্সটির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোর্সটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগে 1 ভাগকে বলা হয় 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল। বিজ্ঞানীরা এই কোর্সটির ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোর্সটির ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোগ্রাম। 1 গ্রামের কত? 100 ভাগ না, 100 ভাগ না, 100 কোটি। এখন আপনার ওজন কত? 70 কেজি, 80 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, ওইভাবে 80 কেজি। আর তখন এর ওজন ছিল 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, এটি কিন্তু বিজ্ঞান সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট। একটা হাত চালিয়েছে, একটা লাইট, একটা লাইট। আরো আধুনিক ছবি তুলেছে বিজ্ঞান। বিজ্ঞান বলেছে এগুলি কিন্তু অরিজিনাল ছবি। এটা হলো মাতৃ জরায়ু, এটা হলো 6 ডেজ এমব্রায়ো। বিজ্ঞান লক্ষ্য করলো আফটার 6 ডেজ এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 16। যতই ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কারণ এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হলো। কোথেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গাটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত আছে। এখানে শেষ নয়। 2002 সালে বিজ্ঞানীরা ওই কোডটি জেনেটিক্যাল ম্যাপ আবিষ্কার করেছে, জেনোম আবিষ্কার করেছে। আপনার হার্টটা কোথায় লুকাতে ছিল, কিডনিটা কোথায় লুকাতে ছিল, লিভারটা কোথায় লুকাতে ছিল, এটাকে বলা জেনেটিক্যাল ম্যাপ। সেটাও তারা আবিষ্কার করে ফেলেছে। তাহলে এই কোষ্ঠী তো 9 মাস মাতৃ জঠরে থাকবে নাকি? 9 মাস। 9 মাস পরে আপনার ভূমিষ্ঠ হবে, ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো রোগ শোক হয়, সেটি কোথায় হয়েছে? আপনি তরুণ, সে জায়গা। আপনি বৃদ্ধ, সে জায়গা। আপনি শিশু। শুধু একটি কোষে বারবার রূপান্তর ঘটেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষের যত্ন নিতে পারেন, আপনার বডিতে কোনো রোগ। জোরে একটা হাততালি যায়। বলুন তো দেখি, চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্য কখনো ডাক্তাররা দেবে? কথা বলেন না কেন? দেবে না। কেন দেবে না? তাদের ব্যবসার মূল জায়গা হচ্ছে কোষের 12টা বাজাও। কোষকে যত বেশি অসুস্থ রাখবে তার ব্যবসা তত বাড়বে। চলে একটা। এই জন্য চিকিৎসা বিজ্ঞানের সত্য কথাগুলো কখনোই তারা আপনার সামনে উপস্থাপন করবে না। আমি কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, সেটি হচ্ছে এই পুরা চিকিৎসা বাণিজ্য এটা এত বড় বিশাল সিন্ডিকেট ওয়ার্ল্ড ওয়াইড, তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো রাষ্ট্রেরও নেই। তাদের বিরুদ্ধে কথা বলার কোনো রাষ্ট্রেরও নেই। তারা এত বড় বিশাল সিন্ডিকেট। আমি এই জন্য বলি, দেহ টাকার সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক, ওই প্রযুক্তি আপনাকে রোগ মুক্ত করার জন্য এসেছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ চিকিৎসা বিজ্ঞান নিজে এগুলি সমর্থন করে না। মেসেজ ক্লিয়ার? কারণ বিজ্ঞান বলছে এই দেহ প্রকৃতির সাহায্যে পরিচালিত হয়। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি বলছে
এই দেহপুষ্টি 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রমাণ আছে, আমাদের অনেক নবীরা 900 950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞান বলছে এই দেহ 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে বাঁচতে পারে। তাহলে যে দেহ 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে বাঁচার ক্ষমতা রাখে, সেটি মাত্র 40, 45, 50 বছর যেতে না যেতে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, নাই 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 সব ডাক্তার বাড়ি। কি কথা ঠিক আছে কিনা? 40-এর পরে সব মানুষ অসুস্থ। বিজ্ঞান কি এটা সমর্থন করে? আরে কথা বলেন না কেন? কিন্তু নো, এত তাড়াতাড়ি তো হার্টে ড্যামেজ হওয়ার কথা না, কিডনি ড্যামেজ হওয়ার কথা না, হার্টে ব্লকেজ হওয়ার কথা না। আপনার তো এটা কেন হলো? নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। আমরা ছোট্ট করে কিছু কারণ একটু জানবো, এগুলো একটু জানার দরকার আছে, তাহলে আপনি চিকিৎসাটা নিতে সুবিধা হবে। প্রথম কারণ, বিজ্ঞান বলছে কেন আপনার এই অবস্থাটা হলো। 1000 বছরের একটা কোষ 40 বছরে নষ্ট হয়ে গেল। প্রথম কারণ বলছে এই যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটটা কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং মিলনের ফলে ঘটেছে। যখন জাইগোটটা তৈরি হলো, তখন আমাদের সমাজে একটা ফ্যাশন, একটা আবেগ চলছে, এ চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, খেলা শুরু হয়ে গেল। কিন্তু খেলা শুরু। আচ্ছা, ছেলেরা যে মেয়ে হলো, এটা কি খালি চোখে দেখবে না মেশিন দিয়ে দেখবে? এই মেশিনটার নাম আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড একটি মেডিকেল ডিভাইস, এটি উচ্চগতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে এটি কোথাও বাধা পেলে ফেরত আসে। বিজ্ঞানীরা ফেরত আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। সাউন্ড দিয়ে ছবি তোলার প্রযুক্তিটা আবিষ্কার হয়েছিল ভূপৃষ্ঠের অভ্যন্তরে, সমুদ্রের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটা কিন্তু প্যাট দেখার জন্য আবিষ্কার হয় নাই। এটি চিকিৎসা ব্যবসায়ীদের কুচিন্তা থেকে এসেছে। তারা ভাবলো, আরে এই মেশিন দিয়ে যদি সমুদ্রের অভ্যন্তর দেখা যায় তো প্যাট তো দেখা যেতে পারে। তাই তারা একটি মেডিকেল ভার্সন তৈরি করলো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে আল্ট্রাসাউন্ড করানো, আমি দায়িত্ব নিয়ে বলছি, বলছে কথায় কথায় সিটি স্ক্যান, এমআরআই এগুলো করানো যাবে না। আমরা কি চিকিৎসা বিজ্ঞানের শিকার হয়েছি না চিকিৎসা ব্যবসার শিকার হয়েছি? আমরা কিন্তু চিকিৎসা ব্যবসার শিকার হয়েছি। চিকিৎসা বিজ্ঞানের শিকার হলে আমাদের কিন্তু এই হাল হতো না। তাহলে যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা একটু তাড়াতাড়ি কথাগুলো বলবো। তাহলে এটা কেন বলছে যে এখানে করাবেন না? এটা কি একটা কেমিক্যাল হাউস না? বলছে যখন শুক্রাণু এবং ডিম্বাণু, খুব মনোযোগ দিয়ে শুনবে, এটা কিন্তু ডক্টরাল সাবজেক্ট। বলছে যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটেছিল, সেখানে একটা কেমিক্যাল বিক্রিয়ার সূত্রপাত হয়েছে। ওই যে কেমিক্যাল বিক্রিয়া চলমান এখনো চলছে, এবং এটা সমাপ্তি ঘটবে মৃত্যুতে। কখন? মৃত্যুতে এটা সমাপ্তি। তাহলে এই ছোট্ট আলোচনা থেকে আমরা কি বলতে পারি আমাদের এই দেহটি একটি কেমিক্যাল হাউস? বলা যাবে। বিজ্ঞান বলছে আপনার এই দেহে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এই যে আমি কথা বলছি, আমার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে না? আপনার সব কাজ করছে না? আমি বলছি, আপনার হাততালি দিচ্ছেন না? প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। জোরে একটা হাততালি যায়, কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আজকে ডিজিজের একটা নতুন ডেফিনিশন আমরা জানবো। ডিজিজ হচ্ছে ডিসঅর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। হিলিং হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন। বিজ্ঞানের কিছু কথা শুনে রাখুন। বিজ্ঞান বলছে মানব দেহের 99% কেমিক্যাল ডিসঅর্ডার নিজে নিজে ঠিক হয়ে যায়। কত পার্সেন্ট? আপনার বডির সবচেয়ে ভয়াবহ কেমিক্যাল ডিসঅর্ডারটি, রোগটির নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সার হচ্ছে ভয়াবহ কেমিক্যাল ডিসঅর্ডার। এরপরে আর কোনো কেমিক্যাল ডিসঅর্ডার বডিতে নাই। তাহলে বলুন তো দেখি, একটু হাসি দিল, কাশি দিল, একটু জ্বর আসলো, এগুলি কি সব কেমিক্যাল ডিসঅর্ডার নয় কি? কথা বলেন না কেন? সব কেমিক্যাল ডিসঅর্ডার। বলছে এগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়। তাহলে ডাক্তারের কাছে যে গেলাম, ডাক্তারের কাজটা কি ছিল ভাই? কিছু কি বুঝছেন না? বুঝেন নাই? বিজ্ঞান বলছে যে কেমিক্যাল ডিসঅর্ডারটি নিজে নিজে ঠিক হবে না। পৃথিবীর সব ডাক্তার আপনাকে ঘিরে ধরলো, সেই কেমিক্যাল ডিসঅর্ডার কখনো ঠিক করা যাবে না। তাহলে ভয় কিসের? কেন ভয় পাচ্ছেন আপনি? ওটা তো ডাক্তার হাতে নেই।
তাহলে আসল বিষয়টা হচ্ছে এই কেমিক্যাল ডিজঅর্ডারগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়। কিভাবে ঠিক হয় একটু পরে সেটা আমরা সাইন্টিফিক্যালি দেখিয়ে দেবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো নাকি? বেশি কি সময় নিয়ে নিচ্ছি নাকি? আমার মনে হয় আমরা কিছু ইম্পর্টেন্ট কথা আছে না বললে নয়। তাহলে আসুন, এই কারণে বলছে, তাহলে এটা কেন বলছে আল্ট্রাসাউন্ড করাবেন না? এটা কি কেমিক্যাল হাউস না ভাই? আমরা যারা এখানে কেমিস্ট্রির স্টুডেন্ট আছি, যারা কেমিস্ট্রি পড়েছেন, আমরা জানি যে কোনো কেমিক্যাল রিয়েকশন চেঞ্জ হয়। আপনি যদি বাইরে থেকে হিট দেন, সাউন্ড দেন, বা সেখানে যদি ক্যাটালিস্ট অ্যাড করেন, কেমিস্ট্রি স্টুডেন্ট যারা আছেন আমার কথাটা বুঝবেন, কেমিক্যাল রিয়েকশনটা কি হয়? অল্টার হয়। তো ভাই এটা তো একটা কেমিক্যাল হাউস, এখানে বিলিয়ন বিলিয়ন কেমিক্যাল রিয়েকশন সংঘটিত। আর সে কেমিক্যাল বিক্রিয়া করে কি করছে জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো জুড়ে দিচ্ছে। আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কি করে দিচ্ছে? জুড়ে করে দিচ্ছে। মানে কেমিক্যাল রিয়েকশনের মাঝে এটাকে মিউটেশন বলা হয়। আমি যদি একটু বিজ্ঞানের ভাষায় বলি, এটা হলো মিউটেশন। তাহলে সেই যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজে ব্যস্ত, তখন আপনি কি করলেন? চল তো দেখি ছেড়ে না, এ কথা বলে তারপর কি মারলেন? সাউন্ড মারলেন। তাহলে সাউন্ড মারার সাথে সাথে অসংখ্য কেমিক্যাল বিক্রিয়া সেখানে অল্টার হয়ে গেছে, আর তার ফলশ্রুতিতে জন্ম নিয়েছে অটিজম শিশু। আজকে ঘরে ঘরে এত অটিজম শিশু কেন হচ্ছে? হার্টের চিত্র নিয়ে শিশু, অঙ্গহানি নিয়ে শিশু। এই যে আমরা হিজড়া দেখি না, হিজড়া কেন হলো ভাই? কারণ এই ভ্রূণটি যখন সিদ্ধান্ত নেবে ছেলে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত তো একটা কেমিক্যাল সিদ্ধান্ত ছিল নাকি? সেই কেমিক্যাল সিদ্ধান্ত যখন নেবে, সেই মুহূর্তে আপনি কি করেছেন? সাউন্ড মেরে দিয়েছেন। ওই সিদ্ধান্ত সে দিতে পারেনি, ফলে ছেলেও হয় নাই, হিজড়া হয়ে জন্মগ্রহণ করেছে। মেসেজটা কি ক্লিয়ার? প্রি বাত और आफ्टर বাত, জন্মের আগে অথবা জন্মের পরে যে কোনো রোগের কারণ ডিজঅর্ডার অফ কেমিক্যাল রিয়েকশন। এই জন্য বলছে কথায় কথায়, এই যে আজকে ক্যান্সারের এত প্রকোপ কেন জানেন? একই কথা বিজ্ঞান বলছে। এই যে কথায় কথায় সিটি স্ক্যান, কথায় কথায় এমআরআই করছেন, এই যে সিটি স্ক্যান করছেন, এই যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক রেডিওথেরাপির মেশিন সংযোজন করা হয়েছে। লিনাক্স সর্বাধুনিক রেডিওথেরাপি, এটা সবচেয়ে লেটেস্ট ভার্সন, এটা যোগ করা হয়েছে। এটা আবার ফলো করে বলা হচ্ছে, এটা যিনি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অনকোলজি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছেন, উনি আবার সেটা সামনে রেখে একটা ছবি তুলে পোস্ট করেছেন। আমাদের বঙ্গবন্ধুতে কি এসেছে? সর্বাধুনিক রেডিওথেরাপির মেশিন এসেছে, সর্বাধুনিক। তো এটা উনি পোস্ট করেছেন। উনি আবার আমার ফেসবুক ফ্রেন্ড, যার কারণে আমি সাথে সাথে পেয়ে যাই। তা আমি আবার একটু লিনাক্স মেশিন নিয়ে একটু স্টাডি, আমার একটু কৌতূহল, যখন এইসব বলে একটু আমি দেখে অবাক হয়ে গেলাম। আগের যে মেশিনগুলো ছিল, এটার চেয়ে পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে এটা অনেক বেশি শক্তিশালী রেড ছুড়ে দেয়, যার কারণে তাড়াতাড়ি কোষগুলো মারা। কথা কি বোঝা গেছে কি বলছি? অনেক শক্তি, এটা এত শক্তিশালী লোহা পর্যন্ত গলে যায়। তো ওই রেটা যখন আপনি টিউমারের উপরে মারবেন, ক্যান্সারের উপরে মারবেন, তখন কি ওগুলি থাকবে? কিন্তু ভাই আপনি যখন ওটার উপরে মারবেন, এটা কি শুধু ওখানে থাকবে? এটা সেট করে বেরিয়ে যাবে, এখানে আশেপাশে যত কোষ আছে সব ড্যামেজ করে ফেলবে। তাহলে এটা আধুনিক হলো কি? আধুনিক মানে এটা খুব শক্তিশালী রে, এটা আধুনিক। মেসেজ কি ক্লিয়ার? তা আমরা কি চিকিৎসার কোনো নতুন সংস্করণ পেয়েছি? নতুন সংস্করণ আমরা পাইনি, বরং আমরা চিকিৎসার আরো একটা অ্যাডভান্স লেভেলের খারাপ প্রতিক্রিয়া পাচ্ছি, যেগুলোর কারণে মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোনটাই এগুলো ঠিক না। কিন্তু আমাদের ন্যাচারাল মেডিসিনে কিন্তু আমরা আজকে দেখিয়ে দেবো, আমরা একটু ওয়েট করেন, আমরা দেখিয়ে দেবো সব প্রবলেম সলভ করা যায়। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি এগুলি করানো যাবে না। দ্বিতীয় কারণ বলছে, এই যে জাইগোটকে আকৃতিতে পরিবর্তন হবে এবং এটি 9 মাস মাতৃগর্ভে থাকবে। কার খাবার খেয়ে? তো মা তো ক্যালসিয়াম ট্যাবলেট খায়, আয়রন ট্যাবলেট খায়, সে তো খাবার খায় না। বিজ্ঞান বলছে মায়ের প্রকৃতির খাবার থেকে শিশুর দেহ তৈরি হবে। মা যেহেতু সঠিক খাবার খায়নি, তাই সে অসুস্থ দুর্বল শিশুর জন্ম দিচ্ছে। মেসেজ ক্লিয়ার? মায়ের খাবার থেকে শিশুর দেহ। 3 নম্বর কারণ বলছে এবার শিশুটি কি হবে? পৃথিবীতে আসবে। কিভাবে আসবে? বলছে মায়ের
যোনিপথ দিয়ে পৃথিবীতে আসবে। এখন শিশুরা কোন পথ দিয়ে আসে ভাই? এটা নিয়ে আসে। চিকিৎসা বিজ্ঞান বলছে সিজার করানো যাবে না, স্পষ্ট নিষেধ, এক্সেপশন ভিন্ন আলোচনা, কিন্তু বলছে এগুলি করানো যাবে। কেন করানো যাবে না? নিশ্চয় কারণ আছে। বলছে মায়ের যোনিপথে জীবাণুর মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ ঠেলে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের জীবাণুর সাথে যুদ্ধ করে তার দেহে ইমিউনিটি শক্তিশালী করে। জোরে একটা। এই জন্য দেখবেন সিজারিয়ান বাচ্চারা সবসময় অসুস্থ থাকে। কেন? কারণ সে যখন প্রকৃতি, আমি প্রথমেই বলেছি আপনি জীবাণুর সাথে যুদ্ধ করছেন, সে যখন প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধ করে সে টিকতে পারে না। কেননা তার ইমিউনিটি দুর্বল। ইমিউনিটি তৈরি হতে কেন পারেনি? কারণ সে মায়ের যোনি রাস্তা দিয়ে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে এগুলো করানো যাবে না। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে ডাক্তার সাহেব এগুলি কেন বলেন না? এই কারণে বলেন না কারণ উনি আপনাকে বলেন কি ভ্যাকসিন মানো, আপনাকে বলেন কি অ্যান্টিবায়োটিক খাও, তিনি কিন্তু ইমিউনিটি ঠিক রাখার কথা বলেন না। কেন বলেন না? কারণ ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কি তার হাতে না প্রকৃতির হাতে? এই কথা যদি তিনি বলেন তাহলে তো তার ড্রাগ বিজনেস কি হবে? জোরে একটা হাত তালি যায়। এই কারণে তিনি কিন্তু ওটার উপর চোখ দেন। উনি বলেন ভ্যাকসিন মানেন, অ্যান্টিবায়োটিক খান, তিনি কিন্তু ইমিউনিটির কথা বলেন না। কারণ ইমিউনিটি তো তার দায়িত্ব। ইমিউনিটির দায়িত্ব কার? প্রকৃতির। আর আপনার সুইটামের প্রোডাক্টগুলো কার খাবার? ওর একটা হাতে প্রকৃতির খাবার। যা খাবেন সবটাই আপনার ইমিউনিটিকে বুস্ট করবে। জোরে একটা হাততালি চাই। আর চিকিৎসা বিজ্ঞানের মূল সূত্র, আপনার বডির ইমিউনিটি যদি বুস্ট থাকে আপনাকে কোনো রোগে আক্রমণ করতে পারবে না। বিশ্বাস করেন চিকিৎসা বিজ্ঞানের ভেতরে যত যাবেন সব সিম্পল, শুধু ব্যবসা করার জন্য মানুষকে সেটা জটিল আকার ধারণ করে রাখে। তাহলে আসুন, চতুর্থ কারণ বলছে এই শিশুটি জন্মের 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করবে। এখন কার দুগ্ধ পান করে ভাই? শারীরা খায়। তো মাতৃদুগ্ধ আর কি পটের দুধ কি এক? কখনো এক নয়। তাহলে তো মাতৃদুগ্ধ আসতো না। এই শিশু শেখানো তৈরি হতে পারেনি। পঞ্চম কারণ বলছে এবার 6 মাস পরে এই শিশুটি যখন প্রকৃতির খাবারে ফেরত আসে তখন তার মুখে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস, এভাবে চলতে থাকে। এভাবে 40-45 বছর পর্যন্ত এমন কোন কুখাদ্য নয় সে খাইয়ে শেষ করে নাই। মনে কুখাদ্যের তালিকা আমরা জানি। কি ভাই বলে না, আপনি এক প্লেট খাইতে পারেন না, আমি পুরো ড্রাম শো খাই ফেলেছি ইয়াং বয়সে। 20 কেজি মাংস, 20 কেজি মিষ্টি, 20 প্যাকেট সিগারেট, এগুলো তো কোনো ব্যাপারই ছিল না। বলে কিনা বলেন? এভাবে 40-45 বছর পর্যন্ত দেহটার উপর অত্যাচার চালানোর পর এরপর তিনি বলছেন শরীরটা কেন যেন ভাই, কথা ঠিক আছে কিনা? শরীরটা কেন যেন বারবার করে। সকলে মিলে কি বললো? তাড়াতাড়ি ডাক্তার দেখাও, দেরি করা। ডাক্তার টেস্ট করে কি বললেন? একটু কি ধরাই দিলেন? ড্রাগ না মেডিসিন? লাইসেন্স। জোরে একটা লাইসেন্স ক্যান্সেল করলেন। এভাবে 10-15 বছর ড্রাগ খাওয়ার পর তার আর ফেরত আসা। আচ্ছা, তাহলে প্রথম যেদিন আপনার বডি অভিযোগ করেছিল সে কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য অভিযোগ করেছিল নাকি নেচারের কাছে ফেরার অভিযোগ করেছিল? আমরা এই সংবাদটা কেন পাইনি জানেন? ওই চিকিৎসা বেনিয়ারা আপনার শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে রেখেছে কি অসুখ করলে ওষুধ খাও, ছোট্ট করে কিছু ইনফরমেশন ঢুকিয়ে রেখেছে। অসুখ হলে কি খাও? অসুখ হলে ডাক্তার দেখাও, বাড়ির ঘাটায় হাসপাতাল বানাও, ওখানে আধুনিক আইসিইউ মেশিন ফিট করো, মানে পুরো সমাজ ব্যবস্থাকে আধুনিক ডাক্তার চাই। কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থায় একটি অক্ষরও যোগ করা হয়নি। প্রথম অসুস্থতার সাহায্য চাওয়া উচিত ছিল প্রকৃতির কাছে। জোরে একটা হাত। সেদিন যদি ওই মানুষগুলো আবারও নেচারের কাছে ব্যাক করতো 95% মানুষ সেদিনই কিন্তু কি হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য সে ওটা জানতে পারেনি। আমি অনেক সময় যোগ করে বলি, শুরু করবেন প্যারাসিটামল দিয়ে, শেষ করবেন আইসিইউ দেখিয়ে। ফাইনাল, ঠিক আছে কথাটা? তাহলে মেসেজ ক্লিয়ার, মানে সব বাণিজ্য রেডি।
আপনি বের হতে পারবেন না, কিন্তু দেওয়াটা কাজ সিদ্ধান্ত। আমি সবসময় একটা কথা বলি, মৃত্যু নিয়ে ভাববেন না। কি ভাই, মরণ তো হবে নাকি, এটা নিয়ে ভাবার দরকার নাই। সুস্থতা নিয়ে ভাবুন, প্রতিটা মুহূর্ত সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব কার হাতে? ডাক্তার না নেচার? সুস্থতার দায়িত্ব নেচার হাতে, নিজের হাতে। সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউ এই দায়িত্ব ডাক্তার হাতে দেয়নি। জোরে একটা হাতালি যায়, ডাক্তার হাতে দেয়নি, আপনি দিয়েছেন। জায়গা জমি টাকা পয়সা সঞ্চয় সব বিক্রি করে কার হাতে তুলে দিয়েছেন? তারপরে পেটে নল, পাছায় নল, মুখে নল, তারপর 10 লাখ লাখ কি বের করে ভাই? কি বের করে? সব শেষ। আমাদের হাতে পরিসংখ্যান আছে, মিনিমাম 10 লক্ষ টাকা খরচ করার পর একজন ক্যান্সার পেশেন্টের মৃত্যু ঘটে। গরিব মানুষ, আর যাদের কোটি কোটি টাকা আছে, বুঝছেন তো, 1.5 কোটি টাকা খরচ করে যাচ্ছে। কি আনছে? কোনো আসানছি 1.5 কোটি টাকা খরচ করে আসানছে। আর গরিব মানুষের তো এত টাকা খরচ করা, ওই বলে কি, ওই যে দেখছেন 5 নম্বর কেমো দিয়ে কি সুন্দর হাতে বেড়াচ্ছে, কিন্তু এই যে 5 নম্বর কেমো যেতে সেটা আরো 100 লোককে দাওয়াত দিচ্ছে, ওই যে কেমন নিয়ে ভালো আছে, কিন্তু 6 নম্বর কেমন সমস্যা মরে গেছে, খবর কেউ রাখে। কথা ঠিক আছে কিনি ভাই? ওই খবর রাখেনি, কিন্তু এর মধ্যে আরো 100 লোক ঢুকে গেছে। চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ দেখাতে পারবেন, আমি ডক্টর কর্ম দায়িত্ব নিয়ে বলছি, কেমো দিয়ে ক্যান্সার মুক্ত হয় একটি অংশ দেখাতে পারবেন। আমি কথাগুলো দায়িত্ব নিয়ে বলছি, একটু বড় দেখাতে পারবেন। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? তাহলে আসেন, আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি নাকি? চ্যালেঞ্জ দিচ্ছি না? এখানে যদি সবাই অ্যাপাসিয়েট ডক্টর হন, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, আপনি দেখান। দেখাতে পারবেন না। আপনি মনে করছেন যে আমরা তো ডাক্তার চাইলো, আমি বঙ্গবন্ধু মেডিকেলে বসে একটা বিশেষ সেমিনারে এই ধরনের চ্যালেঞ্জগুলো ডক্টরকে দিয়েছি, উত্তর দিতে পারেন। তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, বলুন যে আপনার কেমন কিভাবে ক্যান্সার মুক্ত করে, উত্তর দিতে পারেনি। অনেক আলোচনা দরকার নেই, শুধু একটু জেনে রাখেন। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন আমরা আলোচনাটা শেষ করে দেই। তাহলে আমরা পেয়ে গেছি সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? এই কোষ বেঁচে থাকে অক্সিজেন নিয়ে। কি নিয়ে? এই যে একটু আগে আপনাদের একটা চমৎকার পড়ায় গাইড হয়েছে, খেয়াল করবেন। কি নিয়ে বেঁচে থাকে? অক্সিজেন নিয়ে। আপনি প্রতি মুহূর্তে মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস নিচ্ছেন। কত লিটার? ওই বাতাসে কি ছিল? ওই অক্সিজেন ছিল। আপনার এই বাতাস যখন আপনার নাক মুখ দিয়ে লাংয়ে এসেছে, কোথায় এসেছে? লাংয়ে আসার পর ওই লাংসের ওই বাতাস থেকে 550 লিটার অক্সিজেন ধরে রেখেছে। সকলে একটা শ্বাস নেন, একটা শ্বাস নেন। সবাই নিচ্ছেন কিন্তু খামাকা না। এই যে সাথে সাথে লাংসের অক্সিজেনটা ধরে বাকিটা কি করেছে? এই যে কত লিটার? 550 লিটার অক্সিজেন ধরে রাখে। এই লাংসের এই অক্সিজেনটা ধরে সারা শরীরে ছড়িয়ে দেয়। কিভাবে দেয়? আপনার সারা শরীরে রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তলানির লাইনকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 1.5 লক্ষ কিলোমিটার। আপনার বডিতে রক্ত সঞ্চালন লাইন কত কিলোমিটার? তাহলে এটা কি আপনার লাংয়ের উপর দিয়ে গেছে, চোখের ভিতর দিয়ে গেছে, সারা শরীর পরিভ্রমণ করেছে। তাহলে আপনি যখন শ্বাসটা নিলেন, আপনার লাংসের অক্সিজেনটা ধরে সাথে সাথে রক্তকে পাস করে দিয়েছে। জোরে একটা হাততালি যায়। এই যে ধরে অক্সিজেনটা রেখে বাকিটা কি করেছে? ছেড়ে দিয়েছে। অক্সিজেনটা কোথায় ঢুকে গেছে? ব্লাডে। লাংস থেকে কোথায় চলে গেছে? ব্লাডে। টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। সেখানে 3টা রক্তকোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখনই ব্লাডে পুশ করবে, তোমার কাজ হচ্ছে সেটাকে ধরে ফেলা। তাহলে অক্সিজেনটাকে দেখে ধরলো রেড ব্লাড,
কে ধরলো? আবার একটা শ্বাস নেন, একটু ভাবুন কি ঘটনা ঘটেছে। লাংসের অক্সিজেনটা ধরেছে, ব্লাডে পাস করে দিয়েছে অক্সিজেন, আর রেড ব্লাড সেটা কি করেছে? ধরে ফেলেছে। বলছে টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় নেয় 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়। তাহলে রেড ব্লাড অক্সিজেনটা ধরে রক্তের স্রোতে কোথায় যাবে? হার্টে। আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে পুরো দেহ ঘুরে নিয়ে আসে। কত কিলোমিটার? 1.5 লক্ষ। মনে বুঝেন নাই, একটা আত্মারে যায় কয়টি? আপনার হার্ট 1 মিনিটের ভিতরে 70টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে পুরো দেহ ঘুরে যায়। কেন? কেন আমি শ্বাস নিলাম, কেন অক্সিজেনটা ধরলো, সে অক্সিজেনটা ব্লাডে চলে গেল, ব্লাড থেকে হার্টে আসলো, হার্ট পাম্প করে কেন ছড়িয়ে দিল? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনাকে ঘুমের মধ্যেও দম নেওয়ার ব্যবস্থা রেখেছেন। একটা হাত দাঁড়িয়ে। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় মস্তিষ্ক কোষের। বলছে মাত্র 4 মিনিট যদি আপনার ব্রেন সেল অক্সিজেন না পায়, আপনি কিন্তু স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি হার্ট সেল অক্সিজেন না পায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে ডাক্তাররা কম বাঁচাতে পারে। মেসেজটা ক্লিয়ার? কেন? সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার হয়? ব্রেনকে বলা স্পিকার অফ দি বডি। ব্রেনের নির্দেশনা ছাড়া হাতের আঙ্গুল নড়বে না, চোখের পাতা নড়বে না, বডির কোনো অংশ কাজ করবে না। তাহলে ব্রেন কার সাহায্য নিয়ে পরিচালিত হয়? অক্সিজেন। দমে দমে, ধরে একটা হাততালি দিলে যে দমে দমে অক্সিজেন। যখন অক্সিজেন লেভেল কমে যায়, ব্রেন শাটডাউন হয়ে যায়, একজন মানুষের মৃত্যু ঘটে। তাহলে বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? আরে জোরে বলেন, কার অভাবে? কিন্তু আমরা কি বলি? আমরা কি তাই বলি? আরে যদি একটু সরাসরি যদি একটু ইউনাইটেডে নিতে পারতাম না, দেবী সেটির কাছে নিতে পারলে মনে হয়েছে। আবার ডাক্তাররা বলে টাইম নিয়ে কেন নিয়ে আসবেন না? আজকে ভালো করে জেনে রাখুন, আপনার মৃত্যু বাসায় হোক, হাসপাতালে হোক, আর যেখানে হোক, মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। জোরে তাড়াতাড়ি চাই, অক্সিজেনের অভাবে। তাহলে আইসিইউতে একজন মানুষের কেন মৃত্যু ঘটে? সেখানে তো বড় বড় ডাক্তাররা বসে আছেন, আধুনিক আইসিইউ বসে আছেন। কেন তার মৃত্যু ঘটলো? কারণ তিনি সেখানে কি খেতে পারেননি? মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না। আর মানুষটির মৃত্যু ঘটেছে অক্সিজেনের অভাবে। কি তার ডাক্তারের অভাব ছিল ভাই হাসপাতালে? আরে কথা বলেন না কেন? ডাক্তাররা রীতিমতো আইসিইউ ভিড় করছে, লাভ হবে না। সে শুধু দেখবে, মনিটর দেখবে অক্সিজেন খাইতে পারে কিনা। সব ডাক্তারের চোখ কোথায় থাকবে? অক্সিজেন খাইতে। যদি অক্সিজেন থাকে, এখানে কোনো বিদ্যা বুদ্ধি নেই, সবাই ওখানে ফোকাস। যদি অক্সিজেন খাইতে পারে, তখন ডাক্তার সাহেবরা বলবেন দেখি এবার কি করা যায়। আর যদি অক্সিজেন না খেতে পারেন, কি কবরে যাবেন না বাড়িতে যাবেন? কবরে যেতে হবে, বাড়ি যাওয়ার কোনো সুযোগ। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের এই দেহকোষ বেঁচে থাকে অক্সিজেন নিয়ে, রাইট? কি নিয়ে বেঁচে থাকে? অক্সিজেন নিয়ে। আপনি কি এখন অক্সিজেন খাচ্ছেন? টাকা পয়সা দিচ্ছেন? একদিন অ্যাপোলোতে অক্সিজেন খাবেন 60,000 টাকা লাগবে, নো ট্রিটমেন্ট। শুধু কি খাইতে হবে? মেসেজ ক্লিয়ার? তাহলে এটা এমন কি হলো যে এখন আমাকে হাসপাতালে যেতে হলো? উত্তর কিন্তু আমরা পেয়েছি। কি ভাই? 6 ড্রিঙ্কস। 40-45 বছর পর্যন্ত আমরা এমন কুখাদ্য খেয়েছি। আর কি করেছি ভাই? করছে কিনা বলেন? বিজ্ঞান বলছে এই ব্রিদিং ফর টেকিং অক্সিজেন, এই ব্রিদিং ফর টেকিং, সে বসে আছে অক্সিজেন। বলছে এক একবার যখন আপনি শ্বাস নেন, আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। কিসের জন্য? অক্সিজেনের জন্য। আর আপনি সেখানে কি করেছেন? বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়া চলে গেছে, বিলিয়ন বিলিয়ন সেল মারা গেছে, কিন্তু আপনি টের পান না। কেন পান নাই? কারণ এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? জোরে একটা হাতে 1000 ইয়ার্স।
যতবারে আঘাত করেছেন সে কি করেছে? ঘুরে দাঁড়িয়েছে। মেসেজ ক্লিয়ার? তাহলে এই কোষের দরকার অক্সিজেন, এই কোষের দরকার খাবার। আলোচনা কিন্তু 10 মিনিটে শেষ হয়ে যাবে, আরো আগে শেষ করার চেষ্টা করব। আমি অনেক কথা বলি নাই। এই কোষের দরকার কি? খাবার। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনার খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, আমার মুখ থেকে পাই পর্যন্ত 29 ফিট লম্বা একটি ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলোকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টি আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নাই। তাহলে যে খাবারে পুষ্টি নাই সেটা কি? টক্সিন। কি? আপনি যে টক্সিন খাচ্ছেন এর প্রমাণও কিন্তু আপনার হাতে। বিজ্ঞান বলেছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় কার খাবার খেয়েছেন? আমেরিকাতে বিশ্বব্যাপী একটি গবেষণা হয়েছে। তারা গবেষণা করে বলেছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পর আপনার খাবারে থাকা পুষ্টিগুলো ড্যামেজ হয়ে যায়। আপনার খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করা হয়। বাজারের কোনো খাবারে পুষ্টি নেই। তাহলে আপনার বাচ্চারা কি খাচ্ছে ভাই? একটু কথা বলেন না। কেএফসি, কিছু নাই। কারণ প্রকৃতির খাবার যখন পুড়ে গেছে সেখানে আর কোনো পুষ্টি নেই। তাহলে সেটা কি হয়ে গেছে ভাই? টক্সিন। তাহলে আপনার রোগটা হয়ে গেছে টক্সিনের আঘাতে। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানব দেহে 70% ক্যান্সার হয় ত্রুটিপূর্ণ খাবারের কারণে। আপনার ডায়াবেটিস, আপনার কিডনি ফেলিওর, প্রতিটি রোগের পেছনের কারণ ত্রুটিপূর্ণ। আমাদের ডাক্তাররা কি এগুলি বলেন? কথা বলেন বলেন, উনি কি বলেন? মিয়া আমি তো ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি খাইতে থাকেন, অসুবিধা আমি কি দিয়ে দিচ্ছি, আপনি খান না, অসুবিধা কি? কিছু কি বুঝতে পেরেছেন? আপনার প্রবলেমটা হচ্ছে ত্রুটিপূর্ণ খাবারের কারণে। ডাক্তার কি দিয়েছে? ড্রাগস। কি দিয়েছে? ডবল ড্যামেজ। জোরে একটা হাত তালি দেন, ডবল ড্যামেজ। ত্রুটিপূর্ণ খাবার থেকে আপনার কোর্ট যে আপনার কাছে কমপ্লেন করবে সেটাও পারবে না। ডাক দিয়ে কি করেছে? বন্ধ করে দিয়েছে, বোবা বানিয়ে রেখেছে। বাস এভাবে চলতে থাকে। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি এই কোষের দরকার খাবার, এই কোষের দরকার অক্সিজেন। কোষের খাবার 6টি। কয়টি? কোষের খাবার 6টি, মুখের খাবার হাজার হাজার। আজকে ভালো করে শুনে রাখুন, আপনি যত সুন্দর করে রান্না করে খাবেন না কেন আপনার কোষ কিন্তু 6টির বাইরে কোনো খাবার গ্রহণ করে না। তাহলে কোষের খাবার 6টি, মুখের খাবার হাজার হাজার। তাহলে আসুন আমরা পেয়ে গেছি কোষের খাবারগুলো, একটু পরে আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে আসেন আমরা এতক্ষণ মেইন আলোচনাটা করে দিই, 5 মিনিটের মধ্যে শেষ করব। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আমরা কি এখন কেউ দাবি করবো আমরা সুস্থ? আমরা দুটো স্টেজে আছি, একটা প্রি ডিজিজ, একটা পোস্ট। প্রি ডিজিজ মানে আপনার ডাক্তারের অপেক্ষায় আছেন। কার অপেক্ষায় আছেন? আর পোস্ট ডিজিজ মানে অলরেডি 3টা ফাইল হয়ে গেছে, আগামী সপ্তাহে হাঁটুর ফাইলটা হবে ইনশাআল্লাহ। কার ফাইল হবে? অলরেডি হার্টের ফাইল, কিডনির ফাইল, মাথার ফাইল। আগামী সপ্তাহে হাঁটুর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করছে, একটা হাঁটুর ফাইল হবে ইনশাআল্লাহ। এটা হলো পোস্ট ডিজিজ। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে আসুন আমরা এতক্ষণ আলোচনায় দেখেছি আমাদের সমস্ত অসুখের মূল জায়গা কোথায়? সেল। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা কি এটা দেখেছি আপনার এই দেহপুষ্টি অসুস্থ হয়েছে একজন বড় ডাক্তার না দেখানোর কারণে? একটু কথা বলবেন। আমরা কি আলোচনায় কোথাও দেখেছি যে একজন বড় ডাক্তার না দেখানোর কারণে আমি অসুস্থ হয়েছি? আমরা কি এটা কখনো দেখেছি যে একটা বড় হাসপাতালে যেতে পারিনি বলে আমি অসুস্থ হয়ে গেছি? আমাদের আক্ষেপটা কি? গ্রামের মানুষ বলে যদি ঢাকায় গিয়ে একটু বড় ডাক্তার দেখাতে পারতাম। আবার ঢাকার মানুষ বলে যদি একটু সিঙ্গাপুর যেতে পারতাম। ভাই সবাই কিন্তু এটা নিয়ে গেছে। অথচ আজকে আমরা এই আলোচনা দেখেছি আমার এই কোষ অসুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তারের অভাবে হয়নি, কোনো হসপিটালের অভাবে হয়নি। এই কোষ অসুস্থ হয়েছে 3টি কারণে। কি? অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের
আঘাত, জোরে একটা হাততালি চাই। পেন্টিক্যাল নসিসের দীর্ঘদিন সে অক্সিজেন পায় নাই, পুষ্টি পায় নাই, আর কি পাইছে ভাই? এই টক্সিনের আঘাতে সেল ড্যামেজ হয়ে গেছে। কিন্তু ডাক্তারও ভাবে ড্যামেজ হয়নি, বরং প্রবলেম নিয়ে যখন ডাক্তারের কাছে গিয়েছিলেন বাকিটা তিনি ডাক দিয়ে ফাইনাল করে ছেড়ে দিয়েছেন। মেসেজ ক্লিয়ার? তাহলে আসুন, বিজ্ঞান বলছে আমরা যদি আবারও এই কোষের অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, আমরা কিন্তু আবারও সুস্থ করতে পারি। আর এই মেথডটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। জোরে একটা হাততালি চাই। 2012, 2015, 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে এর বিভিন্ন অংশের উপর নোবেল পুরস্কার রয়েছে এবং আমার নিজের লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে। আমি এতক্ষণ যে প্রেজেন্টেশনটি আপনাকে দেখালাম, এই প্রেজেন্টেশনটি আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ, যেটি ফ্লোরিডাতে, তারা এটি ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে। যারা আমার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে যান, জাস্ট ইউ গো টু গুগল, টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার, গুগল আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। মেসেজ ক্লিয়ার? তাহলে বুঝতে হবে এটি পরীক্ষিত একটি মেথড। তাহলে আমরা ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে এই মেথডটি শেষ করব। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? মনোযোগ হারাবেন না, আলোচনা শেষ। কিভাবে? শুক্রাণু এবং ডিম্বাণু, এবং এটা ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে 220টা কোষে পরিণত হয়ে গেছে। এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়েছে। বিজ্ঞান বলছে আনুমানিক আপনার দেহে 220টি অর্গান রয়েছে। প্রতিটি অর্গান তৈরি হয়েছে কোত্থেকে? এক একটা স্টেম সেল থেকে। স্টেম সেল থেকে এক একটা অর্গান তৈরি হওয়ার পর সে অর্গানের একটা কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। তাহলে আমার দেহটা কোন সেল দিয়ে পরিচালিত? হার্ট কোন সেল, কিডনি কোন সেল, লিভার কোন সেল, এভরিথিং ফাংশনাল সেল। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে? আরে কথা বলে, কোন সেল? ফাংশনাল সেল। আর চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার আমার বডিতে কোনো ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি বাঁচে না। জোরে একটা হাততালি যায়। 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো বডিটা নতুন করে তৈরি হয়ে যায়। তবে এটি এত ধীর গতিতে হয় এটা কাছ থেকে বোঝা যায় না। এটা একটা নদীর স্রোতের মতো। আপনি যে নদীর পানিটা দেখছেন, এই পানিটা ওল্ড পানি না নিউ পানি? ঠিক আপনি যে দেহটা দেখছেন এই দেহটা অলওয়েজ নিউ, কিন্তু এটা এত আস্তে ঘটে আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এখানে সব অর্গানগুলো একসাথে চেঞ্জ হয় না। যেমন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয়ে যায় 120 দিনে। কত দিনে? কত দিনে? রেড ব্লাডের কাজ কি ভাই? আমি অক্সিজেন না নিতে পারলে সর্বোচ্চ কতক্ষণ বাঁচতে পারি? 4 মিনিট। কতক্ষণ? 50 বছর কেমন বেশি আছে? কখনই কি এসব প্রশ্ন করেছেন? উত্তর একটাই, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে আপনার বডিতে 20 লক্ষ রেড ব্লাড মারা যাচ্ছে। বলুন তো দেখি, প্রতি সেকেন্ডে যদি 20 লাখ রেড ব্লাড মারা যায়, 2 ঘন্টায় কত রেড ব্লাড মারা গেছে? বিলিয়ন বিলিয়ন। আচ্ছা, এত রেড ব্লাড মারা যাওয়ার কারণে আমার কি রেড ব্লাডের সংখ্যা কমে যাওয়ার কথা না? আর রেড ব্লাডের সংখ্যা কমার কারণে আমার কি অক্সিজেন লেভেল কমার কথা না? অক্সিজেন লেভেল কমার কারণে আমার কি একটু শ্বাসকষ্ট হওয়ার কথা না? কারো কি হয়েছে? হয় না। বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ রেড ব্লাড বডি থেকে চলে যাচ্ছে, সম পরিমাণ রেড ব্লাড স্টেম সেল সাথে সাথে পুশ করে দিচ্ছে, যার কারণে এই ডিফারেন্সটা হয়। স্টেম সেল কি শুধু এই দায়িত্ব পালন করছে না, সব অর্গানের উপর দায়িত্ব পালন করছে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো সেলে কনভার্ট হয়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। আমি দায়িত্ব নিয়ে বলছি, টুডে অর টুমোরো এই বিষয়গুলো কিন্তু মানুষ জেনে যাবে। খেয়াল রাখতে হবে, ডাক্তারদের কোনো কাজ নেই। লক্ষ্য করেন, এটা এমনি ভালো হয়ে গেছে। তো স্টেম সেল কি ডাক্তারের কথায় চলে না নেচারের কথায় চলে? স্টেম সেল কখনো ডাক্তারের কথায় চলে না, স্টেম সেল চলে প্রকৃতির কথা। এই জন্য দেখবেন আমরা সারাক্ষণ অসুস্থ থাকি। কেন? কারণ স্টেম সেল তো দুর্বল। আর স্টেম সেল দুর্বল কেন? কারণ স্টেম সেলের সাথে প্রকৃতির কোনো যোগাযোগ। এই জন্য সারাক্ষণ সারাক্ষণ। তারপরে কি গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার ড্রাগ দেওয়ার পরে একটু আরাম, মানে কি সে সিগন্যাল বন্ধ করে দিচ্ছে, যখনই ড্রাগের অ্যাকশন সেটা মেসেজ ক্লিয়ার? কেন? কারণ স্টেম সেল দুর্বল। ধরে একটা হাততালি চাই।
ডিসটেন্সে কি ডাক্তারের কথায় চলবে না নেচারের কথায় চলবে? একদম সহজ ভাষায় বলে রাখি, সুইস ডার্মের প্রোডাক্টগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন, জোরে একটা। এটি রোগ নিরাময়ের জন্য নয়। এতক্ষণ আলোচনায় কি আমরা কোথাও দেখেছি রোগ নিরাময়ের ওষুধ কারো কাছে আছে? আপনারাই বলেন আছে কিনা? তাহলে এই যে আমাদের সাথে কি প্রতারণা হচ্ছে বলুন? ডাক্তাররা কি রোগ নিরাময়ের ওষুধ দিচ্ছে নাকি সিমটম রিলিফ ওষুধ দিচ্ছে? কারো কাছে নেই। রোগ মানে হচ্ছে দুর্বল স্টেম সেল, সুস্থতা মানে হেলদি স্টেম সেল। তো আমি যখন স্টেম সেলকে হেলদি করে ফেলবো, বডিতে নিউ সেল এসে যাবে, প্রবলেম সলভ। আপনার লিভার মাত্র 42 দিনে নতুন তৈরি হয়। ডাক্তার বলছে লিভারের সমস্যা আছে, কতদিন? বলছে লিভার ঝকঝকে, কতদিন? আমার বক্তব্য হচ্ছে ফাংশনাল অর্গানের কোনো প্রবলেম নিয়ে মাথা ঘামাবেন না, জোরে একটা হাতারে চাই, মাথা ঘামাবেন না। এটি সুস্থ থাকবে থাকবে না, অসুস্থ থাকলেও থাকবে না। এটা রিপেয়ার হবে, আর রিপেয়ার করবে কে? সবসময় আপনাকে যোগাযোগ রাখতে হবে কার সাথে? স্টেম সেল। আর স্টেম সেলকে যোগাযোগ রাখতে গেলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে? নেচার। জোরে একটা হাতারে নেচার। কি ভাই, আমাদের নেচারের সাথে কোনো কন্ট্যাক্ট আছে কি? ঘুমানোর আগে 2টা সিগারেট খায়, খেয়াল করছে? পাড়ার যায় খায়, এটা খালি নাকি ঘুম আসে। কিছু বুঝছেন না, বুঝেন নাই? এতগুলো জাঙ্ক ফুড খাইয়া বারান্দায় সিগারেট খায়। আপনি যে বেঁচে আছেন বিজ্ঞান বলে, এটাই অবাক কাণ্ড ব্যাপার। বেঁচে থাকার কথা না। কেন বেঁচে আছি? ওই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? এই সুযোগটা আপনি নিচ্ছেন। এই সুযোগটা আপনি যেমন নিচ্ছেন, আপনার ডাক্তারও এই সুযোগটা নিচ্ছে। যখন ওই আর ক্ষমতা দেখাতে পারে না, তখন আর কারোর কাছে কোনো ক্ষমতা নেই। খেয়াল রাখবেন। তাহলে আলোচনাটা আমরা পেয়ে গেছি। আপনার জন্য প্রেসক্রিপশন এ হলো 6 নিউট্রিশন, যেগুলো শুধু প্রকৃতির খাবারে পাওয়া যায়। এগুলি কখনো ল্যাবে পাওয়া যায় না। এগুলি ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন। আমরা সর্বশেষ আপনার জন্য যে প্রেসক্রিপশনটা দেব, যারা সুস্থ দেয় মরতে চান, কি মরতে তো হবে নাকি? আরে কথা বলেন না কেন? মরা নিয়ে ভাববেন না ভাই, প্রতিটা মুহূর্ত ভাবেন কিভাবে সুস্থ থাকতে হবে। আমরা সবসময় মরা নিয়ে ভাবি, আর মরা নিয়ে ভাবেন বলেই তো আপনি কি করছেন? 14 বছর ধরে ডাক খাচ্ছেন। আজকে অনেকে আসতে পারে না, কেন জানেন? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। কার অ্যাপয়েন্টমেন্ট আছে? 14 বছর পরে। মনে রাখবেন, আপনার ডাক্তারি ট্রিটমেন্ট অনেক আগে শেষ, অনেক আগে শেষ। এখন কেন গেছেন জানেন? ডাক্তার সাহেব অনেকদিন ধরে তো ডায়াবেটিসে কিছু হচ্ছে না, এটার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন। উনি বলবেন তোরা এক কাজ করেন, ইনসুলিন 20 পরিবর্তে 40 বাড়েন না, অন্য কোনো সমাধান পাবে। তিনি বলবেন তাহলে সকালে একটা রাতে ডবল করে বাড়েন। তো ভাই সিঙ্গেল খাইতেছেন, ডবল খাইতেছেন, 3 বেলা খাইতেছেন, এরপর আপনাকে কি পরামর্শ দিবে? তখন বলবে আমার আর কিছু করার নাই, বাইরে নিয়ে যান, খাইতেছেন, শাখাতে থাকে, যা খুশি। ও ডাক্তার সাহেব প্রেশার তো কমে না, অনেকদিন ধরে কাজ করছি। ও তাহলে এক কাজ করেন, রাতের বেলা ডোজ ডবল করেন, না অন্য কোনো পরামর্শ পাবে? আপনাদের কাছে আবেদন, আবারও যদি এই দেহটাকে সুস্থতার সাথে ফিরে যেতে চান, আবারও ফিরে যেতে হবে নেচারে। যা চলছে চলো। তাহলে আপনার জন্য এটি লেস কুকিং ফর 20%, অলরেডি বলে ফেলছি, আর ভুল করবেন না খাবার দাবারে। গ্রিন ফর 60%, চেঞ্জ খাবার কত আছে? সালাদ, ফ্রুটস, এগুলো বেশি করে খেতে হবে। আমরা কিন্তু এগুলো খাই না। দেখেন, এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য না, আমরা দুটোই জানোয়ার। আর সকল মাতৃকা শ্রেষ্ঠ জানোয়ার। বলুন তো, তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আপনার জানোয়ারের কেন দরকার হয়? উত্তর একটাই, তাদের কোনো রান্না করে কি নাই? তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা কি করি? সব রান্না করে নষ্ট করে খাই। এই জন্য এই খাবার চেঞ্জ করতে হবে যদি সুস্থতা ফেরত চান। গ্রিন হার্বাল ফোর, হার্বাল মেডিসিন, আর হার্বাল মেডিসিন। হার্বাল মানে প্ল্যান্ট, হার্বাল মানে প্ল্যান্ট, লেটিন শব্দ। হার্বালিজম বলে একটা বিষয় আছে। প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, আগে লাজে রাখে তো। এখন বিজ্ঞানের বদলে এগুলো ল্যাবে এসেছে।
গবেষণা হচ্ছে, কাল্টিভেশন হচ্ছে। আগে রাতের হোল হার্টস খেয়ে ফেলতো, এখন দরকার হয় না। এখন তারা সেটা এক্সট্রাক্ট করে এই ধরনের ডিজাইন করা ফুড তৈরি করেছে, যেটা সরাসরি জীবের নিচে দিতে হয় এবং এটি সরাসরি ব্লাডে রিচ করে এবং আপনার স্টেম সেলকে বুস্ট করে। জোরে স্টেম সেল যখন অ্যাক্টিভ হয়ে যায়, ধীরে ধীরে রোগ চলে যায়। আসলে রোগ বলে কিছু ছিল, নতুন সেল আসতে পাচ্ছিল না, যার কারণে আপনি অসুস্থ। তাহলে যারা এই মেথড নিয়ে আবারও একটা সুস্থ জীবন পেতে চান, তারা টানা 3 থেকে 6 মাস, যারা বেশি অসুস্থ, এটা করবেন। এই সময়ের মধ্যে যদি আপনার ইমার্জেন্সি কোনো ড্রাগের দরকার হয়, সেটা বন্ধ করা যাবে না। কেননা ড্রাগ দিয়ে আপনি কিছুটা আরামে আছেন, হঠাৎ ড্রাগ বন্ধ করলে সব সেল আবার কোথায় মেসেজ পাঠাবে? আপনাকে আবার হাসপাতালে নিয়ে যাবে। দরকার নেই, ড্রাগ চলছে, স্টেম সেল বস করুন, এভাবে নিজের ডাক্তারে নিজে করুন, টেস্ট করুন, দেখি আপনি নিজে বুঝতে পারবেন। কিন্তু দেখি ডাক্তারের দেওয়া ড্রাগটা একটু কমিয়ে দেখি, ডাক্তার দেওয়া ড্রাগটা একটু বন্ধ করে দেখি, ড্রাগ বন্ধ করার পর, কমানোর পর যদি আপনার কোর্ট যদি কোনো অভিযোগ না করে, তাহলে বুঝতে হবে আপনার দেহ আপনার দায়িত্ব গ্রহণ। এবার একটা সেলফ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আবারও একটা সুস্থ দেহ পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ।